কে কে ওখানে? কথা বলছো না কেন? আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 3 নম্বর এপিসোডে। একে একে দেখতে দেখতে আমাদের চ্যানেলে 2টি এপিসোড আপলোড করা হয়ে গিয়েছে। যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসুন। আজকে আমাদের কাছে 3টি ইমেল ঘটনা আছে। প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল, কারণ হচ্ছে আমরা জানবো এক হুজুরের রহস্যময় পরী স্ত্রী অথবা জিন স্ত্রী যেটা বলে সেটার গল্প, এবং আমাদের কালো জাদুর একটা ঘটনা আছে, সেটা শুনলে আপনাদের সবার লোম শিউরে উঠবে। সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আমার গল্পগুলো শুনছেন এবং নিয়মিত আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রথম ঘটনাটি নীলফামারী থেকে পাঠিয়েছেন, নাম পরিচয় গোপন রেখে। আমরা তার ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নিয়মিত ভৌতিক সব গল্প আপলোড করা হয়। এবং যারা আপনাদের জীবনের ঘটনা পাঠাতেছেন, আপনার সঙ্গে ঘটা অথবা আপনার আশেপাশে কার সঙ্গে ঘটা, আমাদেরকে পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমাদের ফেসবুক পেজের ঠিকানা সবই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে গিয়ে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমরা সরাসরি প্রথম ঘটনায় চলে যাব। বরাবর মতো কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা শুনছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমার নাম সাজিদ। আমি আজকে আমাদের এলাকার এক হুজুরের ঘটনা বলবো। তার নাম ছিল হচ্ছে রহমত হুজুর। রহমত হুজুর বেশ ভালো এবং নেককার একজন মানুষ ছিলেন এবং বরাবরের মতোই তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই নাকি তিনি এরকম। তিনি একজন এতিম ছিলেন এবং এতিম হওয়ার কারণে ছোটবেলা থেকে তিনি অনেক অবহেলা এবং অবজ্ঞা বয়ে বেরিয়েছেন। তার দাদির কাছে তিনি মানুষ হয়েছিলেন, কিন্তু দাদি মারা যাবার পরে তাকে সবাই মিলে অনেক বেশি লাঞ্ছনা এবং নানান ধরনের কথাবার্তা বলতো। পরবর্তীতে তার চাচা তাকে একটি এতিমখানায় ভর্তি করিয়ে আসে এবং সেখানেই তার পড়াশোনার হাতেখড়ি শুরু হয় এবং মাদ্রাসায় সেখানে সে পড়াশোনা শুরু করে। হুজুরের বাড়ি ছিল হচ্ছে বরিশালে এবং বরিশালের একটি অঞ্চলে তিনি ছোটবেলায় এক এতিমখানায় পড়াশোনা করেছেন। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সঙ্গে ঘটনা শেয়ার করছি। আমার বাড়ি নীলফামারীতে। নীলফামারী কোথায় সেটা সঙ্গত কারণেই আমি আপনাদেরকে জানাতে পারছি না, কারণ হুজুরের নিষেধ আছে এবং হুজুরের অনুমতি সাপেক্ষেই আমি এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ হুজুর আমাকে বলেছিলেন এই ঘটনাটা যেন আমি কাউকে না বলি, কিন্তু পরবর্তীতে আমি হুজুরের কাছে জিজ্ঞেস করেছিলাম যদি আপনার নাম পরিচয় গোপন রেখে আমি বলি তাহলে কি কোনো সমস্যা আছে কিনা। তিনি বলেছেন না, কোনো সমস্যা নেই, যার কারণে ঘটনাটি আমি ইমরান ভাইয়ের কাছে পাঠিয়েছি। আমার বাড়ি যেখানে, সেখানে একটা মক্তব ছিল। সেই মক্তবে এক হুজুর আমাদেরকে ছোটবেলায় পড়াতেন। মূলত ছোটবেলায় সেই হুজুরের কাছে আমরা পড়া শিখেছি এবং কোরআন শরীফ পড়া শিখেছি। কিন্তু সমস্যা হলো, কিছু বছর পর যখন আমার বয়স 10-11 বছর হলো, তখন আমাদের সেই মক্তবের হুজুর সেখান থেকে চলে গেলেন বলতে তাকে এক প্রকার লাঞ্ছনা করেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আসলে বিষয়টা এমন হয়েছিল যে রাজনৈতিক দলাদলি এই বিষয়ের কারণেই তেনাকে অপমান করে আমাদের মসজিদ এবং মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হয়। আসলে আমাদের মসজিদ এবং মাদ্রাসাটা একসাথেই ছিল এবং সেখানের একজনই হুজুর ছিল যে কিনা মাদ্রাসায় পড়াতো এবং মসজিদে ইমামতি করতো, এবং তিনি সকালবেলা ভোরবেলা বাচ্চাদেরকে মক্তবে পড়াশোনা করাতেন। তো আমার বয়স যখন 8 বছর, তখন থেকেই আমি তার কাছে মক্তবে পড়াশোনা করতাম। আর যারা মাদ্রাসায় পড়তো তারা তো মাদ্রাসায় পড়তো। মসজিদ এবং মাদ্রাসা খানিকটা দূরে হবার কারণেই সাধারণত যারা মাদ্রাসায় পড়াশোনা করতো তারা তো হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করতো, কিন্তু হুজুর এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফ শেখানোর একটা দায়িত্ব নিয়েছিলেন, তাও আবার ফ্রিতে, এবং সেখানেই আমরা পড়তাম। কিন্তু সেই হুজুরকে তাড়িয়ে দেওয়ার পরে আমাদের অঞ্চলে একটা নতুন হুজুর আসে যার নাম ছিল রহমত হুজুর আসার পরে সবাই তাকে বেশ আদর যত্ন করতেন এবং বেশ ভালোবাসতেন, কারণ তিনি বেশ ভালো একজন মানুষ ছিলেন এবং সবার সঙ্গে
হাসি ছাড়া কথা বলতেন না। শুরুতে তিনি যখন আমাদেরকে সেই মক্তবে পড়াতেন, আমি তার কাছে যেতাম না, কারণ ভাবতাম নিশ্চয়ই রহমত হুজুর অনেক খারাপ একজন ব্যক্তি। কারণ তিনি প্রথম কয়েকদিনই কয়েকটা বাচ্চাকে মারধর করেছিলেন পড়া না পারার কারণে। কিন্তু পরবর্তীতে তার সঙ্গে যখন মিশলাম তখন বুঝতে পারলাম, আমার বয়স তখন 12 কি 13 বছর হবে। আমি আসলে পড়াশোনায় বেশ কাঁচা ছিলাম, যার কারণে হুজুর প্রথম কয়েকদিন আমাকে বেশ মারলেন এবং হুজুরের প্রতি আমার একটা বিরূপ ধারণা তৈরি হলো। কিন্তু যখন তিনি আমাকে আদর করে পড়াতে লাগলেন, দেখলেন যে আমি আসলে আদর করে পড়ালে পারবো এবং একটু ফাঁকিবাজ ছিলাম, তখন তিনি আমাকে আদর করে পড়াতে লাগলেন এবং এরকম করেই তিনার কাছে আমি পড়তে লাগলাম নিয়মিত। পরবর্তীতে হুজুরের সঙ্গে আমার আব্বাজানের কথা হয় এবং বলে যে আমার ছেলেটা তো একটু ফাজিল আছে, আপনি যদি বাড়িতে এসে পড়িয়ে দিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো, বদলে আপনাকে কিছু হাদিয়া দিতাম। প্রথমে হাদিয়ার কথা বলায় হুজুর খানিকটা রেগে যান এবং বলেন কি যে আমি হাদিয়ার জন্য কাজ করি না। তারপর আমার আব্বাজান তাকে অনেক অনুরোধ করে আমাদের বাড়িতে, আমার 2 চাচাতো ভাই ছিল এবং আমি ছিলাম এবং আমাদের ছোট ছোট 2 বোন ছিল, তাদেরকে পড়ানোর জন্য হুজুর রাজি হন এবং হুজুর নিয়মিতই আমাদের বাড়িতে এসে আমাদেরকে পড়াতেন। যেহেতু মক্তবে এত মানুষের মধ্যে একটু কেয়ার করে পড়ানো আসলে সম্ভব হয় না, সেজন্য তিনি বাড়িতে এসে পড়াতে লাগলেন। এবং খুবই চমকপ্রদ বিষয় হচ্ছে, মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমি কোরআন শরীফ সম্পূর্ণ শুদ্ধভাবে পড়া শিখে গেলাম। এর আগে আমি অনেক চেষ্টা করেছি, অথবা হয়তো এরকমভাবে ধরে কেউ শেখায়নি, যার কারণে সেরকম শিক্ষাটা পাইনি। তবে হুজুর খুবই ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন শিক্ষকও বটে। তিনি খুব চমৎকার পড়ান এবং সেই সঙ্গে সঙ্গে হুজুরের সঙ্গে আমার বেশ খাতির হয়ে ওঠে। যদিও ছোট মানুষ হওয়ার সুবাদে হুজুর সবার সঙ্গে কিন্তু মিশেন না, কিন্তু ছোট মানুষ হওয়ার সুবাদে এবং আমি ছোটবেলা থেকে একটু অন্য আউট নলেজ বেশি ছিল আমার। হুজুরের একটা সমস্যার সমাধান করে দিয়েছিলাম এবং হুজুর আমাকে বেশ আদর করতেন এবং ভালোবাসতেন। একদিন এমন ঘটলো যে হুজুর আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে নিয়ে গিয়ে তিনি আমাকে বিভিন্ন জিনিস খেতে দিলেন। তার বাড়িতে সবসময় ফলমূল থাকতো। আমি দেখলাম তার বাড়িটা বেশ সুন্দর এবং তিনি যে বাড়িতে থাকতেন এবং যে বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই বাড়িটা আমাদেরই অঞ্চলের এক কাকার ছিল। যেহেতু আমরা মফস্বল শহরে থাকতাম, যার কারণে এখানে বাড়ি ভাড়া খুব সহজেই পাওয়া যেত। আর মাদ্রাসার কোয়ার্টারে থাকার জন্য হুজুরকে বলা হয়েছিল, কিন্তু হুজুরের ফ্যামিলি ছিল বলে হুজুর এই বিষয়টাকে নজর আন্দাজ করে গিয়েছিলেন। তো হুজুর যে বাসায় থাকতেন সাধারণত সেই বাসায় কেউ যেত না বা যাতায়াত করতো না, এলাকার মহিলারাও সেই এলাকায় যাতায়াত করতো না। হুজুরের স্ত্রী খুবই নরম স্বভাবের হওয়ার কারণে তিনি কারোর সঙ্গে মিশতেন না, এমনকি হুজুরের বাড়িতেও কেউ যেতেন না। এটা আমি কয়েকদিন যাবার পরে বুঝতে পেরেছি। হুজুরের স্ত্রী সবসময় নাকাব পরে থাকতেন, শুধুমাত্র তার চোখ দুটো দেখা যেত। আর ওই সময়ে আমার ওরকম কোনো অনুভূতি না থাকার কারণে হুজুরের স্ত্রী আমার সঙ্গে স্বাচ্ছন্দ্যে মিশতেন এবং আমি তার চোখের দিকে তাকালে বোঝা যেত যে তিনি অনেক সুন্দরী। কিন্তু ওই বয়সে ওরকম কোনো অনুভূতি কাজ না করার কারণে হয়তো আমার নজর খারাপ হয়নি বা তার দিকে খারাপ নজরে কখনো তাকাইনি। বিষয়টা আসলে এমন, যদি এখন কোনো পুরুষ মানুষ তার দিকে তাকায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে মহিলার চোখের দিকে তাকিয়ে কেউ চোখ ফেরাতে পারবে না। এই জন্য আমি বিষয়টাকে এরকম ভাবে বললাম, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আসলে হুজুরের বাড়িতে আমার প্রায় দিনই যাতায়াত থাকতো, কারণ হুজুরের সঙ্গে আমার নিয়মিত কথা হতো নানান বিষয় নিয়ে এবং হুজুর আমাকে সবসময় ভালোবাসতেন এবং আদর করে তার বাসায় নিয়ে যেতেন। হুজুরের সঙ্গে সাধারণত এত ছোট বয়সে কেউ মেলামেশা করতো না এবং আমার সঙ্গে মেলামেশা করতো, কারণ আমার চিন্তাধারা অন্য সবার থেকে একটু ভালো ছিল এবং অনেক বড় মানুষের মতো চিন্তা করতাম, যার কারণে হুজুর আমার সঙ্গে মিশতেন এবং সবসময় আমাকে ভালো বলতেন। তো এক সন্ধ্যার ঘটনা, আমি হুজুরের বাড়িতে যাই একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য। সেটা কি বিষয় আমি বলতে পারছি না। তো যাবার পরে আমি দেখি হুজুর বাসায় নেই। তো সন্ধ্যার পরে আসলে হুজুরের ঘরের দরজাটা সবসময় বন্ধ থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই দিন ঘরের দরজাটা খোলা ছিল। আর যেহেতু হুজুরের বাসায় আমি নিয়মিত যাতায়াত করি, যার কারণে আমি দরজাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। তো আমি দেখতে পেলাম হুজুরের স্ত্রী বারান্দায় বসে নামাজ পড়ছিলেন এবং নামাজ পড়ার শেষে মুহূর্তের মধ্যেই তিনি সেখান থেকে গায়েব হয়ে গেলেন। আমি যে ঘরের ভিতরে প্রবেশ করেছি হুজুরের স্ত্রী সেটা দেখতে পাননি। আমি আসলে দেখে হতভম্ব হয়ে যাই। হুজুরের স্ত্রী যখন নামাজ পড়ার শেষে একটা সাদা বিড়ালের রূপ ধরে ওইখান থেকে গায়েব হয়ে গেলেন, সেটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। যখনই তিনি সাদা বিড়ালের রূপ ধরলেন এবং আমি সেটা সচক্ষে দেখে ফেললাম, দেখার সঙ্গে সঙ্গে আমি সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই এবং আমি আমার নিজের চোখে স্পষ্ট দেখতে পেয়েছি। বিষয়টা দেখে আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। আমার যখন জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি
এটা তো আশ্চর্যজনক ঘটনা হওয়ার কথা। কারণ হচ্ছে হুজুর তখন বাসায় ছিলেন না এবং হুজুরের স্ত্রীকে এই রূপে দেখে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই। তখন আমার বয়স 13 কি 14 বছর হবে। আসলে এর মাঝখানে বেশ কয়েক বছর সময় কেটে গিয়েছে। এই বেশ কয়েক বছরের ঘটনা হয়তো আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলেছি। কিন্তু যখন আমি এই বিষয়টা দেখতে পেলাম তখন কিন্তু আমি বেশ ভালোই বড় এবং আমি আমি এতটুকু বোকাও না যে কেউ আমাকে আসলে বাসায় নিয়ে আসবে এবং আমি টের পাবো না। আমার আম্মার কাছে আমি জিজ্ঞেস করলাম যে, "আম্মা, আমি ঘরে কখন এসেছি?" তো আমার আম্মা তখন বলল কি যে, "সেটা তো আমি জানি না। তুই ঘরে কখন আসলি?" আমার আম্মা নিজে দেখেও অবাক হয়ে গেছে যে আমি তো ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম তার সামনেই এবং ঘরের দরজাও বন্ধ করা ছিল। কিন্তু আমি আমার নিজের বিছানায় কিভাবে আসলাম সেটা ভেবে আমি অবাক হচ্ছি। এবং এগুলো যখন সকলের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, সকলে শোনার পরে বলল কি যে, "তুই আসলে এই ঘরে কোন সময় আসলি?" তো আমার মাথায়ও কিছু ঢুকছিল না এবং আমার মাথায় তখন ওই চিন্তাটা আসে যে আমি হুজুরের স্ত্রীকে আমি এরকমভাবে বিড়াল হতে দেখেছি এবং আমি সেটা কাউকে বলতেও পারছি না। আমি যেহেতু হুজুরের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল এবং এই বিষয়টা অন্য কাউকে বললে হয়তো তারা ভয় পাবে এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি অন্যান্য সাধারণ ওই বয়সী বাচ্চাদের থেকে একটু বেশি গভীর চিন্তা করতাম, একটু বড় মানুষের মতো চিন্তা করতাম। যার কারণে হুজুরের সঙ্গে বিষয়গুলো শেয়ার করা নিয়ে আমার মাথায় ওই চিন্তা আসলো যে হুজুরের সঙ্গেই সম্ভবত এই ঘটনাগুলো শেয়ার করলে ভালো হবে এবং তিনি এটা সুরাহা করতে পারবেন। তো আমি আর একটুও ওয়েট করি না, কারণ আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম সেটা বলতে পারবো না। তবে ২-৩ ঘন্টার মতো ছিলাম, কারণ আমি ঘর থেকে যখন বের হয়েছিলাম তখন হয়তো সন্ধ্যা ৬টা বাজে, কিন্তু আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ৯টা ৯:৩০টার কাছাকাছি হবে। তো আমি ওই সময় হুজুরের বাড়িতে আবার গেলাম। তো যাওয়ার পরে আমি যখন দরজায় নক দিলাম, দরজায় নক দেওয়ার সঙ্গে সঙ্গেই হুজুরের স্ত্রী তিনি দরজা খুলে দিলেন এবং হুজুর তখনও বাসায় আসেননি এবং উনি যখন দরজা খুললেন আমার দিকে এমন অগ্নি দৃষ্টিতে তাকালো, মানে এরকম দৃষ্টি তার আমি কখনো দেখিনি এবং তিনি আমাকে খুবই ভয়াল দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং তাকিয়ে তিনি আসলে দরজা বন্ধ করবেন কিনা বুঝতে পারছেন না। আমি সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলাম। আসলে ছোটবেলা থেকেই আমি ভয় ডর এসব বিষয় থেকে একটু শিথিল ছিলাম, কিন্তু ওই ঘটনা দেখে আমি ভয়ে অজ্ঞান কেন হয়ে গেলাম বুঝতে পারলাম না। তবে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক তখনই পেছন থেকে আমাকে হুজুর ডাক দিলেন, বললেন কি যে, "কিরে সাজিদ, তুই এখানে কি করছিস?" তো আমি তখন তাকে সালাম দিয়ে বললাম যে, "আপনার সঙ্গে কিছু কথা আছে।" তো হুজুরের স্ত্রী আমার দিকে তখনও খুব ভয়াল দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং হুজুর ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের স্ত্রী ভেতরে চলে গেলেন। ভেতরে যাবার পরে আমি হুজুরকে নিয়ে বসলাম এবং আমি হুজুরকে অনেক ভয়ে ভয়ে আমার তখনও হাত পা কাঁপছিল। আমি তখন তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম যে, "আমি আপনাকে ডাকার জন্য এসেছিলাম এখানে। কিন্তু আমি যখন ভেতরে আসলাম আমি দেখলাম কি যে আপনার স্ত্রী হয়তো মাগরিবের নামাজ পড়ছে তখন এবং নামাজ পড়া শেষ করে হঠাৎ করে সে একটা বিড়ালের রূপ ধারণ করলো এবং আমি যখন সেটা দেখলাম, দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম এবং পরবর্তীতে আমি যখন চোখ খুললাম আমি দেখলাম আমার নিজের রুমে শুয়ে আছি এবং আমার আম্মা আব্বা বলতে পারে না যে আমি কীভাবে আমার রুমের ভিতরে এসেছি। কারণ ঘরের দরজা কিন্তু বন্ধ করা ছিল। তো তারপরে হুজুর বলেন কি যে, "তুমি আমার পারমিশন ছাড়া আমাদের বাড়িতে কেন এসেছো?" হুজুর আমাকে বকাঝকা করতে শুরু করে। তো আমি হুজুরকে বলি যে, "আপনি যার সঙ্গে থাকছেন নিশ্চয়ই তিনি কোনো আশরাফুল মাখলুকাত না। নিশ্চয়ই তিনি কোনো ভূত-প্রেত বা অশরীরী কোনো কিছু হবে, যেটা হয়তো আপনি জানেন না।" কিন্তু পরবর্তীতে হুজুর যেটা আমাকে বলে সেটা শুনে আমি হতভম্ব হয়ে যাই। হুজুর তখন বলে কি যে, "না, না, এসব কিছুই না। তুমি চলে যাও। আমি তোমাকে পরে বলব সমস্ত ঘটনা।" কিন্তু পেছন থেকে আমি দেখলাম হুজুরের স্ত্রী আমার দিকে অগ্নি দৃষ্টি করে তাকিয়ে আছে এবং হুজুর আমাকে বলে কি যে, "তুমি এখানে বসো, আমি ভেতর থেকে আসছি।" তো হুজুর ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পর কি বললেন জানি না। হুজুর যখন ভেতর থেকে আসলেন তিনি এসে আমাকে বললেন, "তুমি আমার অনুমতি ছাড়া এখানে কেন এসেছো? আমি যখন ছিলাম না তখন চলে যেতে।" আমি হুজুরকে বললাম, "হুজুর, আমার ভুল হয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই বিষয়টা দেখেছেন।" হুজুর তখন বললেন, "হ্যাঁ, আমি বিষয়টা দেখেছি এবং সমস্ত কিছু আমি জানি। কিন্তু তুমি এখানে এসে কাজটা ঠিক করোনি। ও ভীষণ রকমের রেগে গিয়েছে এবং ও তোমার পিছু ছাড়বে না, তোমার ক্ষতি করবে।" এই কথা বলার পর আমি একটু ভয় পেয়ে গেলাম এবং বললাম কি যে, "আমি আসলে বুঝতে পারছি না হুজুর, আপনি কি বলছেন?" হুজুর তখন জানালো যে, "আমি তোমাকে এই ঘটনা বলতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও এবং দ্রুত বাড়িতে ফিরে যাও। আর আজকে রাত্রে তুমি বাড়ি থেকে বের হইও না, ঠিক আছে?" তারপর আমি হুজুরকে বললাম, "আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আসলে ঘটনা বুঝতে পারছি না, কি হয়েছে?" হুজুর তখন আমাকে কিছু বললেন না, তিনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। তারপর রাত্রেবেলা আমার আসলে ঘুম হলো না, ছাড়া ছাড়া ঘুম হলো এবং ঘুমের ভেতরে একটা জিনিসই দেখলাম যে কিছু একটা খুবই ধারালো একটা জিনিস নিয়ে আমাকে মারার জন্য আমার দিকে ধেয়ে আসছে এবং আমি ছুটে পালানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পালাতে পারছি না। আমি সারা রাত ভরে এই একই স্বপ্ন দেখতে লাগলাম। যখন ফজরের আজান দিল তখন এই স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল এবং আমি ঠিক তখনই
আর আরামে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারলাম এবং পরদিন ঘুম থেকে উঠলাম প্রায় 11:30টার পরে হবে। সাধারণত এত দেরি করে আমি ঘুম থেকে উঠি না ফজরের নামাজ পড়ে আমি মক্তবে যাই পড়ার জন্য, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে, যার কারণে আম্মা অনেক চিল্লাচিল্লি করলেন এবং আমি উঠে আর একটু দেরি করলাম না, না খেয়ে বেরিয়ে গেলাম হুজুরের মাদ্রাসার দিকে। এবং আমি হুজুরকে গিয়ে বললাম, হুজুর ঘটনা কি এবং সারা রাত ভরে আমি এরকম স্বপ্ন দেখেছি। হুজুর তখন আমাকে বললেন, তুমি এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করো না, অনেক কষ্ট করে তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আমি তোমাকে সমস্ত কিছু বলতে পারবো না এবং বললে তোমার ক্ষতি হবে। তারপর আমি হুজুরের কাছে রিকোয়েস্ট করতে লাগলাম এবং বললাম, আপনি হয়তো খুব খারাপ কোনো জিনিসের সঙ্গে আছেন এবং সেটা নিশ্চয়ই আপনাকে অনেক পীড়া দেয়। আমি আসলে বুঝতে পেরেছি আসলে ওইটা মনে হয় কোনো মানুষ না, জিন জাতীয় কোনো কিছু একটা হবে। আমি সেটা দেখে বুঝতে পেরেছি, কারণ জিনদের সম্পর্কে আমার বেশ রিসার্চ আছে। ছোটবেলা থেকেই জিনদের প্রতি আমার আগ্রহ একটু বেশি ছিল, যার কারণে আমি হুজুরকে যখন বললাম এবং হুজুর জানতেন যে আমি একটু অন্য সবার থেকে আলাদা এবং ট্যালেন্টেড, আমি সমস্ত কিছু বুঝে গিয়েছি এবং আমি হুজুরকে তখন বললাম যে আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে ওয়াদা করছি এই ঘটনা আমি কাউকে বলবো না, অথবা আপনাকেও কেউ চিনতেও পারবে না। হুজুর তখন আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন আমি পড়াচ্ছি, তুমি বিকেলবেলা এসো। আমি বাসায় যখন আসলাম এসে এদিক ওদিক করতে লাগলাম এবং বিকেলের অপেক্ষা করতে লাগলাম, কারণ বিকেলবেলা মাদ্রাসার ছুটি হয়, তখন হুজুর একটু ফ্রি হয়। হুজুরের কাছে আমি বিকেলবেলা গেলাম। বিকেলবেলা যাওয়ার পর হুজুর আমাকে বললেন, জানার জন্য অনেক বেশি তাড়া তোমার, তাই না? তবে আমি বলে রাখছি, এটা জানার পরে যদি তোমার ক্ষতি হয় তাহলে কিন্তু তুমি আমার কাছে তখন আসবা না, এবং আমি বলে দিচ্ছি আগে থেকেই। আমি তখন বললাম, না না, আমার কোনো সমস্যা হবে না, আপনি আমাকে বলুন। হুজুর তখন আমাকে বললেন, আসলে বিষয়টা তোমাকে কিভাবে বলি। হুজুর আমাকে সাথে করে নদীর পাড়ের একটা জায়গায় নিয়ে গেলেন, যে জায়গাটা খুবই শুনশান এবং ফাঁকা একটা জায়গা, সেখানে কোনো মানুষজন সাধারণত আসে না, আর নদীর পাড়ের খেয়াটা ওই পাশে চলাচল করে। হুজুর আমাকে বললেন, ঘটনাটা আজকে থেকে প্রায় 14 বছর আগে, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমি একটা এতিমখানায় বড় হয়েছি এবং আমার বাবা মা অনেক ছোট থাকতেই মারা গিয়েছে। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার দাদির কাছে মানুষ হয়েছি, কিন্তু একটু বুঝ শেখার পরেই আমার দাদি মারা গিয়েছিলেন এবং পরবর্তীতে আমার এক চাচা ছিল, তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন এবং এতিমখানায় সেখানে আমি পড়াশোনা করতাম। আসলে বাড়িতে থাকাকালীন সময় আমার চাচারা আমার উপর বেশ খানিকটা অত্যাচার করতো, আর ছোটবেলা থেকেই আমি বেশ ভালো ছাত্র ছিলাম, যার কারণে মাদ্রাসায় কিছু মাসের মধ্যেই আমার একটা ভালো সুনাম হয়ে ওঠে এবং আমার কণ্ঠ এবং পড়ালেখার জ্ঞান ভালো হবার কারণে মাদ্রাসার সবাই আমাকে বেশ পছন্দ করতেন এবং মাদ্রাসার সমস্ত কাজ হুজুররা আমাকে দিয়ে করাতেন। যেহেতু আমি অন্যান্য সবার থেকে একটু ঠান্ডা স্বভাবের ছিলাম এবং সবসময় পড়াশোনা সবার আগে দিতাম এবং অন্যান্য ছাত্রদের থেকে খুব দ্রুতই আমার মুখস্থ হয়ে যেত, যার কারণে হুজুররা আমাকে পছন্দ করতেন এবং সবাই জানতেন যে আমার বাড়ি থেকে কী পরিমাণ অত্যাচার করে এখানে পাঠানো হয়েছে, যার কারণে সবার একটু সহানুভূতি বেশি আমার প্রতিই ছিল। এরকম করে আমার বয়স যখন 11 বছর, তখন আমি মাদ্রাসায় ভর্তি হই এবং সেখানে আমার সময়কাল কাটতে থাকে। প্রায় 18-19 বছর বয়স যখন হবে, তখন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে। আসলে বিষয়টা এমন হয়েছিল, একদিন সন্ধ্যাবেলা আমি আমার বাড়ি থেকে মাদ্রাসার দিকে ফিরছিলাম। আসলে আমার বাড়ি থেকে মাদ্রাসা থেকে ফেরার পথে একটা বাড়ি ছিল, যে বাড়িতে আসলে এক পারা কোরআন খতম দিতে হবে ওই দিনকে। তো আমি এবং আমার 3 জন বন্ধু সমেত সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা, আর দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারের দিন সাধারণত মাদ্রাসার ছুটি থাকে। আমাদের বাড়ি থেকে মাদ্রাসাটা 4-5 গ্রাম পরে ছিল। আমার একটা সাইকেল ছিল, যেটা কিনা মাদ্রাসারই একটা প্রতিযোগিতায় আমি জিতেছিলাম এবং সেই সাইকেলটা দিয়ে আমি সমস্ত জায়গায় যাতায়াত করতাম। তো ওই দিন যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারের দিন আমাকে হুজুর সেই গ্রামে কোরআন শরীফ খতম দেওয়ার জন্য পাঠালেন এবং সঙ্গে আরও 2 জন স্টুডেন্ট দিয়ে দিলেন। আমরা সেখানে গিয়ে মোটামুটি কায়দায় দুই পারা কোরআন খতম দিলাম, মানে 2 বার কোরআন খতম দিলাম। খতম দিয়ে সেখানে একটা খাবার দাবারের আয়োজন করা হলো এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই 2 জন ছাত্র যে ছিল, ওদের বাড়ি আবার ওই গ্রামেই ছিল, আর আমি তো আমাদের বাড়িতে থাকতাম না, কারণ হচ্ছে আমার বাড়িতে ঘর দর তেমন একটা ভালো ছিল না এবং আমি বাড়িতে আসলে আমার চাচার কাছে থাকতাম এবং যার কারণে ওনারা একটু অপছন্দ করতেন, যার কারণে আমি মাদ্রাসায় চলে যেতাম। তো ওই দিন সমস্ত কিছু শেষ করে সন্ধ্যার পর তখন এশার নামাজের একটু আগে আমি রওনা দেই এবং মাদ্রাসা থেকে একটু আগে 1 গ্রাম আগে একটা ফাঁকা শুনশান জায়গা পড়ে, যেখানে শুধুমাত্র ফাঁকা মাঠ এবং 2 পাশে শুধুমাত্র ফসলের জমি এবং খাল বিল এরকম জায়গা, কিন্তু বাড়িঘর কোথাও নেই। এবং একটু সামনে গেলেই 2 পাশ ঘেরা একটু ভিটা টাইপের জায়গা, যে জায়গাটায় একটু বেশি জঙ্গল থাকে এবং বেশি গাছপালা আর কি। ওই জায়গা দিয়ে আমি যাওয়া শুরু করলাম ক্যানালের পাশ ধরে। তো ক্যানালের পাশ ধরে যখন আমি যাচ্ছিলাম,
তো আমি আসলে আমি বলেছি যে আমার কোরআন তিলাওয়াতের কণ্ঠ খুবই ভালো ছিল এবং সাধারণত আমি যখন একা একা যাতায়াত করতাম আমি কোরআন তিলাওয়াত করতাম, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতো এবং খুবই মজাদার ছিল বিষয়টা। আমার কাছে খুব মজা লাগতো তখন থেকেই। তো আমি গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে আসছিলাম, আর যেহেতু রাতের সময় ছিল আর আমার খানিকটা ভয়ও লাগতো, তো যার কারণে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। তো ওই জঙ্গলের কাছাকাছি এসেই আমার সাইকেলের চেনটা আসলে ছিঁড়ে যায়। আমি একটু জোরে সাইকেল চালাচ্ছিলাম কারণ এই জঙ্গলের এই জায়গাটা আমার কাছে ভয় লাগে এবং আমি আমার ওই ছাত্র 2 বন্ধুকে বলেছিলাম যে আমার সঙ্গে মাদ্রাসায় যেতে, কিন্তু ওরা আসলে যাওয়ার জন্য রাজি হয়নি। ওদের বাড়ি যেহেতু একই গ্রামে ছিল এবং হুজুরের কাছে আগামীকাল বললেও হয়তো কিছু বলবে না, কারণ ছুটি হুজুর দিয়ে দিবে। তো আমি একা একা আসছিলাম এবং ওইখানে আসার পথে আমি ভয় পেয়ে আমি সাইকেল জোরে চালানোর চেষ্টা করি, কিন্তু আমার সাইকেলের চেনটা সেখানে ছিঁড়ে যায়। তো সেইখানে ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আসলে চেনটা ঠিক করার চেষ্টা করি, কিন্তু চেন তো ছিঁড়ে গিয়েছে, কোনোভাবেই ঠিক করা সম্ভব না। তো ঠিক তখনই আসলে পেছন থেকে আমাকে একজন ডাক দেয় এবং সেই কণ্ঠটা ছিল একটা মিষ্টি কণ্ঠের মেয়ে মানুষের কণ্ঠ, এবং সেই মেয়ে মানুষটা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, কি আপনার সাইকেলের চেন ছিঁড়ে গিয়েছে? তো এই কথা শুনে আমার পরাণে একটু পানি আসে যে কোনো মানুষ তো অন্তত পক্ষে এখানে আছে যে কিনা যার সঙ্গে কিনা আমি আসলে ভয় কমাতে পারবো এবং যার সঙ্গে কথা বলতে পারবো। তো সেই মেয়েটা আমার কাছে এগিয়ে আসে। তো সেই মেয়েটাকে দেখেও মাদ্রাসার মেয়ে মনে হচ্ছিল, কারণ তার গায়ে একটা সাদা রঙের বোরকা পরা ছিল এবং খুবই সুন্দর নাকাব পরা ছিল। তো আমার হাতে ছোট্ট একটা টর্চ লাইট ছিল। আমার টর্চ লাইট আমি কিনেছিলাম যেহেতু রাত্রেবেলা যাতায়াত করা লাগে, লজিং খাওয়ার জন্য আমাকে বাড়ি যাওয়া লাগে, একটা জায়গায় আমি লজিং খেতাম, সেখানে যাওয়া লাগে। তো আমি লাইট কিনেছিলাম। তো আমি যখন তার দিকে মারলাম, সে তার চোখের উপর হাতটা রাখলো এবং রাখার পরে আমাকে বললো কি যে আপনার সাইকেলের চেন ছিঁড়ে গিয়েছে কিনা। তার বললাম কি যে জি হ্যাঁ ছিঁড়ে গিয়েছে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কিনা এবং আপনি কোথায় থাকেন, এবং আমার সাইকেল আসলে আমার বাড়িতে দ্রুত যেতে হবে। তো এই কথা বলার পর সেই মেয়েটা আমার কাছে এগিয়ে আসে, আর মেয়েটার গা দিয়ে খুব সুন্দর বকুল ফুলের ঘ্রাণ আসছিল। বকুল ফুল আমাদের মাদ্রাসার প্রাঙ্গণে আছে, যার কারণে এই ফুলের ঘ্রাণটা আমি খুব ভালোভাবে চিনি। তো এত চমৎকার ঘ্রাণ এবং মিষ্টি একটা ঘ্রাণ আমার খুবই ভালো লাগছিল। তো তারপর সেই মেয়েটা যখন আমার কাছে এগিয়ে আসে আমাকে বলে কি যে আচ্ছা ঠিক আছে, আপনার সাইকেলটা ঠিক হয়ে নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু আমি আপনাকে সামনে এগিয়ে দিয়ে আসি, আমি এখানেই থাকি, আমি বাসার দিকে যাচ্ছি, আমার বাসার সামনে। তাই বলে মেয়েটা আমার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করে। আমি আসলে খুবই ইতস্তত বোধ করছিলাম এবং খুবই বিব্রত বোধ হচ্ছিলাম, কারণ এই প্রথম কোনো মেয়ে মানুষের সঙ্গে হাঁটা, এবং মেয়েটা আমার পাশাপাশি হাঁটছিল। আমি তার নাম জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে তার নাম হচ্ছে ইকরা, এবং ইকরা হচ্ছে কি এখানেই থাকেন এবং ও হচ্ছে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলেন আর কি। ও মাদ্রাসায় পড়ে এবং সমস্ত কিছু জিজ্ঞেস করলো আমার ব্যাপারে, এবং আমিও ওর ব্যাপারে সমস্ত কিছু জিজ্ঞেস করলাম। তো ইকরার সঙ্গে কথা বলে আমার আসলে খুবই ভালো লাগলো, এবং ইকরার চোখে যখন আমি প্রথমবার লাইট মেরেছিলাম, ইকরার চোখ দুটো এত সুন্দর ছিল, আমার দেখে আসলে প্রথমবারের মতো এত বেশি ভালো লাগে। আসলে এর আগে কখনো মেয়ের সংস্পর্শে আমি এরকমভাবে আসিনি, বা যেহেতু গ্রামে থাকতাম এরকমভাবে আসার সুযোগও ছিল না। তো যার কারণে আমি ইকরার সঙ্গে কথা বলে আমি ওই যখন লোকালয়ের দিকে আসি, আমি যখন ইকরাকে বলি যে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চলে যেতে পারবো, আপনার বাসা কোথায়? তো এই কথা বলার জন্য যখন আমি পেছনে ফিরলাম, আমি দেখলাম কি যে ইকরা আসলে পেছনে নেই। তো আমি ভাবলাম হয়তো ও চলে গিয়েছে, বা এর আগে অনেকক্ষণ আমি ওর দিকে তাকাই না, কারণ ওর দিকে তাকালে একটা মেয়ে মানুষের দিকে তাকানো আসলে খুবই বিব্রতকর বিষয়। তো যখন আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম, তো আমি যখন পেছনে ফিরে তাকালাম, যখন আমি লোকালয়ের দিকে চলে আসলাম, বেশ কিছুক্ষণ কথা বলছিলাম না, প্রায় 2-3 মিনিট হবে। তো ওই 2-3 মিনিটে হয়তো ও চলে গিয়েছে, এটা ভেবে আমি আসলে তখন ওইখান থেকে চলে আসি এবং বাড়িতে এসে মাদ্রাসার বাইরে সাইকেলটা রেখে আমি ঘরে যাই। ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি আসলে, কিন্তু রাত্রেবেলা আমার ঘুম ভেঙে যায় ইকরাকে স্বপ্নে দেখে যে মেয়েটা আমাকে ইশারা দিয়ে ডাকছে এবং বলছে কি যে তুমি আসো, তোর সঙ্গে আমি আবার ঘুরতে যাব। তো যাই হোক এই স্বপ্নটা আমি এমনি মনে করেই পরের দিন যখন ফজর নামাজ পড়তে উঠি নামাজ পড়ে আমি যখন বাইরে যাই, কারণ সাইকেলটা ঠিক করতে হবে, তো আমি যখন বাইরে আসি আমি আশ্চর্যজনকভাবে দেখে অবাক হই যে আমার সাইকেলটা চেনটা যে ছিঁড়ে গিয়েছিল সেটা অক্ষত অবস্থায় আছে, এবং সাইকেলটা কেউ ধুয়ে মুছে চকচক করে রেখেছে। আমি সাইকেল খুব যত্ন করতাম, কিন্তু একটু ময়লা লেগে গিয়েছিল, তো সেই ময়লা তো নেই, বরং তো সাইকেল চকচক করছে, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। তো আমি ওই দিন সারাদিন আমার এই বিষয় নিয়ে ভাবতে হতো আমাকে, যে সাইকেল চেন কি ঠিক করলো। আমি অনেক বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম যে কেউ ঠিক করেছে কিনা, তো কেউ কোনো বলে কিছু না, আমি তো কিছু করিনি, কেউ করেনি। বিষয়টা দেখে আমার কাছে খুবই অবাক করার মতো বিষয় লাগলো। তো এরপরে আমি আসলে সকলকে জিজ্ঞেস করার হারান হয়ে গিয়েছিলাম। পরে পড়াশোনা করলাম, রাত্রে সারাদিন পড়াশোনা করে নামাজ পড়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে যখন আমি ঘুমাতে যাব, আমার নাকে সেই ঘ্রাণটা আসতে লাগলো। আমি যেখানটায় ঘুমাতাম যে রুমটায়, সেই রুমের একদম মাদ্রাসার বিল্ডিংয়ের একদম শেষের রুমটা ছিল, এবং সেই রুমের মধ্যে মাদ্রাসার সাধারণত রুম ঢালাই হয়, একদম পুরো ফ্লোর থাকে। তো
তো একদম শেষে জানালার কাছের বিছানাটা আমার ছিল। তো আমার নাকে সেই ঘ্রাণটা আসতে থাকে, বকুল ফুলের ঘ্রাণ। তো আমি প্রথমে ভাবি যে আমাদের মাদ্রাসার প্রাঙ্গণে যে বকুল ফুলের গাছটা আছে সেই গাছ থেকে হয়তো ঘ্রাণটা আসছে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এখন তো গাছে ফুল নেই, এখন কিভাবে ঘ্রাণটা আসবে। আমি সঙ্গে সঙ্গে উঠে বাইরের দিকে তাকালাম, আমি দেখলাম কি যে সাদা বোরকা পরা কেউ দূরে দাঁড়িয়ে আছে এবং আমাকে হাত নেড়ে ইশারা দিয়ে ডাকছে। তো আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটা ইকরা, গতকালকে যার সঙ্গে আমার দেখা হয়েছে। এবং সঙ্গে সঙ্গেই বাইরে যাওয়ার জন্য দেখি যা বের হতে যাবো ঠিক তখনই হুজুর বাইরে বসে আছে। তখনও খুব বেশি রাত হয়নি, হয়তো 10টা সাড়ে 10টার দিকে এরকম হবে, আর অনেক সময় ওরকমই আমার খেয়াল নেই। আমি হুজুরের ঘুমাতে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ পর হুজুর আসলে সব কিছু বন্ধ করে ঘুমাতে চলে গেলেন। তো আমি তখন হুজুরের বালিশের নিচে থেকে চাবিটা চুরি করে আমি তালাটা খুলে ওইখান থেকে বেরিয়ে গেলাম। আর তখন অ্যালার্ম তালা ছিল, একবার খুললে ওইটা আবার লাগানো যেত। তো এটা আমি খুলে আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে আমি যখন দেখলাম ইকরা দূরে দাঁড়িয়ে আছে এবং কেউ বললো কি যে আপনি কেমন আছেন? আমি বললাম আমি ভালো আছি, কিন্তু আপনি এখানে কী করছেন? তো তখন ইকরা আমাকে বলে কি যে আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, আপনার সঙ্গে আমি ঘুরতে যাব। তো আমি গতকালকে যে স্বপ্নটা দেখেছিলাম একদম সেম টু সেম বাস্তবে রূপান্তর হলো। তো আমাকে সেম টু সেম এরকমভাবে ইকরা আমাকে ডেকেছিল এবং সে আমাকে বলছে ঘুরতে যাব। তো আমি আর কোনো কথা বললাম না, আমি ওর সঙ্গে বাইরে গেলাম, যেহেতু আমাকে হেল্প করেছিল আর আমার ওর সঙ্গে ঘুরতে ভালো লাগছিল। তো খানিকটা দূরে যাওয়ার পর ও আমাকে একটা সুন্দর দেখতে জায়গায় নিয়ে গেল। আসলে এরকম সুন্দর জায়গা আমাদের গ্রামে কোথাও আমি দেখিনি, আমি আশেপাশে সব জায়গাতে ঘোরাফেরা করেছি, কোথাও এরকম জিনিস দেখিনি। তো ইকরা আমাকে তখন জানালো যে এটা হচ্ছে গিয়ে তাদের এলাকা এবং তারা এখানে থাকে, এখানকার জায়গাটা সুন্দর। তো আমি হয়তো ভাবলাম যে অনেক সুন্দর জায়গা থাকতে পারে, খুব সুন্দর ফুলের বাগান এবং আসমানে জ্যোৎস্না উঠেছে। আমি দূরে মনে হলো যে পাহাড়ি কোনো জিনিস দেখলাম, পাহাড়ি উপত্যকা এরকম কোনো কিছু দেখলাম। তো ওগুলো দেখে আমার আসলে তখন আমি কিছু বুঝতে পারিনি। তো ওইরকমভাবে আমি ওর সাথে ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম, মানে মাদ্রাসায় চলে আসলাম। প্রত্যেক দিন রাত্রেবেলা এরকমভাবে শোয়ার আগে ইকরা আমাকে ডাক দিতে এবং ওর সঙ্গে চলে যেতাম। তো এরকম করতে করতে প্রায় প্রত্যেক দিন আমি ওর সঙ্গে ঘুরতে যেতাম এরকমভাবে, আমাকে ডাকতে আসতো। তো আমার মাথায় একবারও এটা আসছিল না যে ও আমাকে কেন রাত্রেবেলায় নিয়ে যায়, বা আমার এইগুলো ইচ্ছা করতো না জিজ্ঞেস করার জন্য যে কেনই আমাকে নিয়ে যায় রাত্রেবেলা। তো ও এরকমভাবে প্রায় প্রত্যেকদিন রাত্রেবেলার সঙ্গে আমার দেখা হতো এবং কথা হতো, নিয়মিত সঙ্গে ঘুরতে যেতাম। তো এরকম করতে করতে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং সেইখান থেকে আস্তে আস্তে কীভাবে ভালোবাসার সম্পর্কে গড়ে ওঠে আমি আসলে বলতে পারবো না। আমি নিজেও মনের অজান্তেই হয়ে যায় বিষয়টা, আমি আসলে ওকে ছাড়া কিছু বুঝতে পারতাম না। তো মাঝে মধ্যে ইকরা 2-3 দিন এরকমভাবে আসতো না, ডাকতো না, আমার এত পরিমাণ খারাপ লাগতো, ঘুম আসতো না আমার। তো 3 দিন পরে যখন আসতো তখন আমি জিজ্ঞেস করতাম যে কেন আসোনি বা দেরি করে কেন এসেছো। তো এটা বলার পর বলতো কি যে আমি একটা কাজে গিয়েছিলাম এই জন্য। তো ওর প্রতি আমার রাগও আসতো না কখনো। তো এরকম করতে করতে একদিন রাত্রে আমি ধরা খেয়ে যাই। হুজুর আমাকে বলে যে এই রাত্রেবেলা কোথায় গিয়েছিলি? তো আমি এই কথা বলার পর আমি বলেছিলাম যে আমি একটু বাইরে গিয়েছিলাম। তো হুজুর আমাকে বলে চাবি চুরি করে বাইরে যাওয়া এত বড় সাহস। তো হুজুর বরাবরই আমাকে আদর করতেন, কিন্তু আমার এরকম হঠাৎ করে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি হুজুরের সঙ্গে একটু বেয়াদবি করে ফেলেছিলাম, যার কারণে তিনি আমাকে থাপ্পড় দেন জোরে। তো পরের দিন সকালবেলা উঠে হুজুরের আমি প্রচণ্ড পরিমাণ জ্বর দেখি এবং হুজুর জ্বরে কাতরাচ্ছিল এবং তার এরকম করে প্রায় 10-15 দিন হয়ে যায় হুজুরের জ্বর সারে না, এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ে। আমি আসলে বুঝতে পারি না। তো তখন ইকরার সঙ্গে আমার যখন দেখা হয়, ইকরা আমাকে বলে, আমি ইকরাকে বলি যে হুজুরের এই অবস্থা, হুজুর তো সুস্থ হচ্ছেন না। তো তখন তিনি বলেন যে ভালো হয়েছে, তোমাকে মেরেছিল না, তার শাস্তি সে পেয়েছে। এই কথা বলার পর আমি বললাম কি যে বুঝলাম না। তখন ইকরা বলে কি যে আমি তাকে শাস্তি দিয়েছি। তো আমি এই কথা বলার পর আসলে ও নিজের অজান্তে এই বিষয়টা হয়তো বলে ফেলেছে, আমাকে হয়তো পরিচয় গোপন রেখেছিল এতদিন আমার কাছে। তো বললাম যে তুমি শাস্তি দিয়েছো, মানে তুমি কিভাবে শাস্তি দিয়েছো? তো আমি এই কথা বলার পর ইকরা একটু রেগে ছিল ওই সময় হুজুরের প্রতি এবং তিনি রেগেই বলেন যে আসলে আমি আমার কাছে সেই শক্তি আছে, আমি চাইলে যে কাউকে ক্ষতি করতে পারি এবং যে কোনো বিনাশ করতে পারি। তো এই কথা বলার পর আমি তখন বলি কি যে বিনাশ করতে পারে মানে, তখন ও প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং ও মাটি থেকে খানিকটা উপরে উঠে যায় এবং ওর চোখ দুটো তখন আগুনের মতো রক্তবর্ণ হয়েছিল এবং আমি তখন ভয়ে খানিকটা সরে যাই। আমি বরাবর মতো ভীতু ছিলাম এবং ভয় পেতাম। তো আমি তখন ইকরাকে বললাম যে ইকরা তুমি কে এবং আমার সঙ্গে কি করছো, এবং আমি তোমাকে এতদিন জিজ্ঞেস করিনি তুমি রাত্রেবেলা কেন আসো আমার কাছে, এবং তোমার এরকম রূপ দেখে আমার সত্যি ভয় লাগছে। আমি পেছনে সরে যাওয়ার পরে ইকরা তখন যে স্বাভাবিক রূপে ফিরে আসে, মানে যেরকম রূপে আমার কাছে ছিল একটু আগে, কিন্তু স্বাভাবিক রূপে ছিল না, একটু ভিন্ন রূপে ছিল এবং ইকরাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন আমি এই কথা জিজ্ঞেস করার পরে ইকরা আমাকে বলে আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, এই কারণে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও অথবা আমাকে ভয় পাও তুমি, কিন্তু সেটাই এখন রিপিট হচ্ছে। আসলে আমি রহমত, আমি তোমাকে ভালোবাসি অনেক, সেটা আমি তোমাকে আজকে না বললে হয়তো কখনো বলতে পারবো না, এই কারণে আমি তোমাকে বলতে পারিনি। এবং সেই সাথে এটাও বলে নিচ্ছি যে আমি আসলে কোনো আশরাফুল মাকলুকাত না, আমি হচ্ছে একটা জিনের মেয়ে, মানে যেটাকে তোমরা পরি বলে থাকো হয়তো, আমি সেইটা।
তো এই কথা বলার পর ইকরার এই কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই, এবং আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি ইকরার কোলে শুয়ে আছি এবং ইকরা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ি সেখান থেকে, এবং উঠে আমি মাদ্রাসা থেকে দৌড়ানো শুরু করি। তো আমি দেখি ইকরাকে আমি পেছনে ফেলে এসেছিলাম, কিন্তু ইকরা আমার সামনে আমার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এবং আমাকে বলে যে রহমত, তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না, কারণ তুমি আমার সঙ্গে জড়িয়ে গিয়েছো এবং সারা জীবন তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে, কারণ পরীরা একবার যাকে পছন্দ করে তাকে কখনো ছাড়ে না, আর আমি তোমাকে অনেক ভালোবাসবো, তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করবো। তো ওই রাতের বেলা ইকরা তোমার পিছু ছাড়ে, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ওই সময় আমার ভালোবাসার থেকে বেশি আমার ভয় বেশি কাজ করছিল। তো ইকরা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি একটা জিন হয়েছি তো কী হয়েছে, আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি বিষয়টা বুঝি না। আমি পরবর্তীতে ইকরা হাত পা ধরে কান্নাকাটি করতে শুরু করি যে আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি আসলে চলে যাবো। তো এই কথা বলেও ওর কোনো কাজ হয়নি। তো পরবর্তীতে আমি সকাল হওয়ার পরে আমি এখান থেকে চলে আসি, এবং পরে 3-4 দিন ইকরা আমাকে ডাকতে আসে, কিন্তু আমি কোনোভাবেই যাইনি, কারণ ওর প্রতি ভালোবাসাটা থাকলেও আমার আসলে ভয় লাগছিল। এই জিন পড়ি এসব বিষয় সম্পর্কে আমি অনেক শুনেছি মাদ্রাসায়, অনেক স্টুডেন্টের কাছে, অনেক ছাত্রদের কাছে শোনার পরেও এখন তো আমার নিজের কাছেই একটা জিন আছে, এবং সেটা ভয়ঙ্কর বিষয় আমার কাছে। কিন্তু ইকরা যে এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আমি ইকরার চেহারা তখন পর্যন্ত খুব ভালোভাবে না দেখলেও ইকরা যে খুব সুন্দর সেটা আমি জানতাম। তো ইকরা 4-5 দিন আমাকে ইশারা দিয়ে ডেকেছে, কিন্তু আমি বাহিরে যাইনি, এবং ইকরা আমাকে বাইরে থেকে ইশারা দিয়ে ডাকতো এবং কান্না করতো দূর থেকে। তো ইকরার কান্না দেখে আমার মন গলে যায়। 2 দিন কান্না করেছে, আমি তার চোখের জল স্পষ্ট দেখেছি। তো ওই দিন কারণ মাদ্রাসা থেকে তো বের হওয়ার সুযোগ নেই, হুজুর যদি আবার দেখে আবার আমাকে মারবে। তো আমার বলার পরে হুজুরকে হচ্ছে সুস্থ করে দেয় ও, এবং সুস্থ করার পরে হুজুর আমার যদি দেখে আমি যদি হুজুরের সঙ্গে আবার এরকম বেয়াদবি করি, হুজুর হয়তো আমাকে এবার মাদ্রাসা থেকে বেরিয়ে করে দেবে, এই ভয়তে আমি আর। তো ইকরার এরকম কান্নাকাটি দেখে আমি আসলে আর থাকতে পারি না। আমি হুজুরের কাছ থেকে আবার চাবিটা চুরি করে আমি আবার বের হই, এবং বের হয়ে আমি ইকরাকে বলি, তুমি আমার কাছে কী চাচ্ছ, এবং তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি একটা জিন, তুমি অন্য জাতি, আমি তোমাকে কখনোই গ্রহণ করতে পারবো না, এবং তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমি রাখতে পারবো না। তো ইকরা আমাকে বলে, আচ্ছা রহমত, তুমি আমাকে ভালোবাসো না? তবে তখন বলি যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এবং আমি হয়তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা জানি না, তবে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমার হুজুর শিক্ষা দিয়েছেন যে জিন এবং মানুষ কখনো একত্র হতে পারে না। তুমি একটা জিন এবং আমি একটা মানুষ, জিন জাতি আলাদা এবং মানুষ জাতি আলাদা। এবং এই কথা বলার পর ইকরা তখন বলে, দেখো রহমত, আমি তোমাকে এই জন্য ভালোবাসি যে তুমি খুবই সহজ সরল এবং ভালো একজন মানুষ, এবং তুমি এটাও বিশ্বাস করো যে আমাদেরকে কিন্তু একই আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আমি নিজেও আল্লাহর ইবাদত করি, আমি নিজেও একজন মুসলিম জিন। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি বলে বিদায় কিন্তু তোমার সঙ্গে এরকমভাবে এসেছি, এবং তোমাকে পছন্দ করি বলেই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কিন্তু তোমার সঙ্গে এরকমভাবে থাকতে চাইনি, আমি আগেই বলে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমাকে নিজের করে নিতে চাই। তো এই কথা বলার পর আমি আসলে খানিকটা ভাবি, এবং 2 দিন ভাবার পরে আমি আসলে চিন্তা করে দেখি যে আসলেই আমি যদি ওকে বিয়ে করি তাহলে হয়তো বিষয়টা খুব একটা অস্বাভাবিক হবে না, এবং বিয়ে করে ওর সঙ্গে আমি থাকতে পারবো, আর যদি না থাকি তাহলে সেটা অনৈতিক সম্পর্ক হয়ে যাবে। এই কথা চিন্তা করার পরে 3য় দিনের মাথায় আমি ইকরাকে বলি কি, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি তোমার সঙ্গে তোমার দেশে যেতে পারবো না, আমার সঙ্গে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে এবং সারা জীবন থাকতে হবে, সেটা কি তুমি পারবে? তো ইকরা এক কথায় রাজি হয়ে যায় এবং বলে কি, আচ্ছা ঠিক আছে রহমত, আমি তোমার সঙ্গে থাকবো এবং তুমি যেটা বলবে সেটা শুনবো, কিন্তু রহমত আমাদের বিষয়টা তুমি কাউকে বলতে পারবে না, এবং কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু তাকে আমি ক্ষতি করব। এই কথা বলে সে, এবং আমি বলি কি, আচ্ছা ঠিক আছে, কেউ জানতে পারবে না, এবং সেটা কাউকে তুমি ক্ষতি করবে না কখনো, এবং আমার পরিবারের কেউ নেই সেটা তুমি জানো, আমি যে এতিম সেটাও তুমি জানো, কিন্তু আমি যদি বলি যে তার ক্ষতি করবে না তাহলে কিন্তু করা যাবে না। তো ইকরা তখন বলে কি যে সেটা ভেবে দেখা যাবে, তবে তুমি এই ঘটনা কিন্তু কাউকে বলতে পারবে না যে আমি একটা পড়ি, এবং তুমি সারা জীবন অবিবাহিত থাকবে, অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। তো আমি তখন রাজি হয়ে যাই এবং বলি কি, আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। তো এই কথা বলার পর আমরা তখন 3 দিন পরে আমরা আসলে তখন বিয়ে করে ফেলি। আমি নিজের ঝোঁকের বসে করেছিলাম নাকি অন্য কিছু করেছিলাম আমি জানি না, আমি তখন তাকে বিয়ে করে ফেলি, এবং বিয়ে করার পরে সে আমাকে তাদের ওইখানে নিয়ে যায়, বলে যে তুমি আজকে আমার সঙ্গে আমার বাসায় থাকো। তো ওদের যে বাড়িটা ছিল সেটা ভিন্ন রকমের একটু বাড়ি, মানুষের বাড়ি থেকে আলাদা। তো ওই বিষয় জায়গা সম্পর্কে আমি বলতে চাচ্ছি না, কারণ ওইসব জায়গা সম্পর্কে বলার আমার নিষেধ আছে, তো আমি বলতে পারবো না আর কি। তো তারপরে আমি বলি কি যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, এবং সেখানে যাওয়ার পর আমাদের বাসর ঘর হয়, এবং প্রথমবারের মতো আমি মিলিত হই ওর সঙ্গে। আসলে অনুভূতি বোঝানো সম্ভব না বলে, আর তোমাকে এটা আমি এই জন্যই বলছি কারণ আমি তোমার সঙ্গে অনেক ক্লোজ এই জন্য। আর পরিদের আমি তখন জিজ্ঞেস করেছিলাম রহমত ওই আঙ্কেলকে, ওনাকে জিজ্ঞেস করার পরে উনি আসলে এটা বলে আমাকে। তো বলে কি যে এরকম তো যাই হোক, ওনাদের ওখানে বাসর হয়, এবং পরবর্তীতে ওইখান থেকে চলে আসে, এবং রহমতের
মানে আমার হচ্ছে বেশ কিছুদিন পরে মাদ্রাসা থেকে হাফেজি শেষ হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে পরবর্তী পড়াশোনার জন্য আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম এবং সেখানে পড়াশোনা শেষ করে আমি একটা মাদ্রাসায় জয়েন করি পড়ানোর জন্য এবং মসজিদে ইমামতি করতাম এবং যেখানে যেতাম ও আমার সঙ্গে সঙ্গে থাকতো। কিন্তু বেশ কয়েক বছর পরে আসলে আমাকে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে হুজুর বিয়ে করেন না কেন। তো আমি পরে ইকরার সঙ্গে খোলামেলা করি যে তুমি যদি সামনে আসো বা বলো যে একটা পরিবারের মতো থাকো আমার সঙ্গে, তাহলে বিষয়টাতে ভালো হয়। কারণ হচ্ছে আমি মাদ্রাসার কোয়ার্টারে থাকতাম আর ও ওইখানে থাকতো, আমরা ও রাতের বেলা দেখা করতাম। তো পরবর্তীতে আমরা দুজনেই সর্ট আউট করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন একত্রে থাকবো এবং স্বামী স্ত্রীর মতো এক জায়গায় থাকবো, কিন্তু বাইরের কেউ জানতে পারবে না। এর আগে কোনোদিন আমি এরকমভাবে কারোর সঙ্গে মিশি না, তবে আমার বাসায় কাউকে নিয়ে যাইনি, এই প্রথম তোমাকে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই প্রথমবার তুমি বিষয়টা দেখে ফেলেছো এবং ও আমাকে বলেছে যে এই ঘটনা যে জানবে তারই ক্ষতি হবে এবং এই ঘটনা শুনবে তারই ক্ষতি করবে সে। তো এই কথা আমাকে বলে নিয়েছিল, যার কারণে আমি তোমাকে আসলে বলতে চাচ্ছিলাম না। তো এই কথা বলার পর আসলে আমি তখন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছি এবং হুজুরকে বলি যে উনি কি সত্যি সত্যি আমার কোনো ক্ষতি করবেন কিনা। তো আমি এই কথা বলার পর হুজুর বলেন কি যে আমি ওর সঙ্গে পরবর্তীতে আমি রুমের ভিতরে গিয়ে কথা বলেছি এবং আসলে বিষয়টা তো আমার কোনো দোষ ছিল না যে আমি কাউকে বলেছি, ও নিজেই তখন মানুষ থেকে বিড়াল হয়ে গিয়েছিল, এটা ওর দোষ। আমি ওকে বোঝানোর পরে ও বিষয়টা বুঝতে পেরেছে এবং ও বলেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার ওই ছাত্রকে মাফ করে দিব, কিন্তু ওজনের ঘটনা কাউকে না বলে। তো এর পরবর্তীতে ওই বেশ কিছুদিন পরে হুজুর ওই এলাকা ছেড়ে চলে যায় এবং আমি এই ঘটনা জানতাম এবং হুজুরকে আমি বলেছিলাম যে আমি এই ঘটনা কাউকে বলবো না, আসলে কারোর আপনাদের পরিচয় কেউ জানবে না। তো হুজুরের পরিচয় একমাত্র আমি জানতাম এবং ওই এলাকায় যারা থাকতো তারা জানতো। তো ঘটনাটা এমনভাবে বললাম, এক প্রকার নিজের জীবনের ঝুঁকি নিয়েই বললাম। তো আমি এই কারণেই আমার পরিচয় গোপন রাখছি, যার কারণে এই বিষয়টা সম্পর্কে কেউ ঘটনা শুনলেও এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত কেউ জানতে না পারে। তো এই জন্যই এই ছিল হচ্ছে আমার ঘটনাটা, যেটা কিনা আপনারা আদৌ বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ওই ঘটনা শোনার পরে আমার প্রচণ্ড পরিমাণ ভয়, আমি আসলে এখনও পর্যন্ত ঘুমাতে পারি না। আমার মনে হয় যে এখনও হয়তো সেই জিনটা এসে আমাকে, হুজুরের সেই বউটা এসে আমাকে হয়তো কোনো ক্ষতি করবে। তো এই ছিল আমার ঘটনা। তো আপনারা শুনলেন সবাই সাজিদের ঘটনা। সাজিদ নীলফামারী থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তো এখন আমার নিজেরই ভয় হচ্ছে যে ঘটনাটা আমি নিজে পড়লাম এবং নিজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনারাও শুনে ফেললেন বিষয়টা, আপনাদেরও যদি কোনো ক্ষতি হয় সেটার আসলে কি হবে আমি নিজেও জানি না। তবে যেহেতু আমি ভূত প্রেত এসব বিষয় নিয়ে বেশি কাজ করি, তো এইসব বিষয় নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, সেহেতু হয়তো আমার কাছে ভয় না লাগলেও অনেক কিছু শিকার, অনেক কিছুর ঘটনার সাক্ষী আমি নিজে হয়েছি। কিন্তু আমার কাছে বিষয়গুলো আসলে প্যারানর্মাল যে বিষয়গুলো আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, যার কারণে আমি এই বিষয়গুলো বেশি বেশি করে শুনি। তো শ্রোতা বন্ধুরা যারা শুনেছেন তাদের কোনো ক্ষতি হবে কিনা আমি জানি না, তবে সবাই সাবধানে থাকবেন আর কি, কারণ কখন কি হয় বলা যায় না। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা আমাদের কাছ থেকে এসেছে যশোর থেকে, কালো জাদু নিয়ে একটি ঘটনা। সেই ঘটনায় চলে যাব তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইলের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে যারা ঠিকানা ঘটনা পাঠাতে চান তারা ফেসবুক পেজে ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাই ঘটনায়। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আমি আজকে আপনার শ্রোতা বন্ধুদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে চাই। আসলে ঘটনাটা আমার নিজের পরিবারে ঘটা, আমার চাচা নিজে ঘটিয়েছিলেন কালো জাদুর একটি ঘটনা। তো ঘটনাটা শুনলে আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন না, তবে আমার নিজেরও বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে এবং আমার খুবই খারাপ লাগতো যখন শুনলাম যে আমার নিজের চাচা বিষয়টা এমনটা করেছে। আসলে এক প্রকার সম্পত্তির লোভেই বিষয়টা এমনটা করা হয়েছিল আমার আব্বার সঙ্গে। আমার চাচা ছিলেন আমার আব্বার থেকে 2 বছরের ছোট এবং পিঠোপিঠি বলা যেতে পারে একই সঙ্গেই বড় হয়েছেন। তো আমার আব্বা এবং চাচা আমরা সবাই একই বাড়িতে থাকতাম। তো হঠাৎ করেই এক সন্ধ্যাবেলা আমার আব্বা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তিনি এক প্রকার অসুস্থ এবং জ্বরে পড়ে যান। তো ওই দিন থেকে আসলে ঘটনাটা ঘটা শুরু করে। ওই দিন সন্ধ্যাবেলা আমার আব্বা যান হচ্ছে কি বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলেন এবং আমার আম্মা হচ্ছে কি সন্ধ্যার সময় মাছ কুটছিলেন।
তো আব্বা বাইরে টুল নিয়ে বসেছিলেন। তো ওই দিন সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আব্বা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে আমরা সকলে ধরাধরি করে তাকে ঘরে নিই। তো ঘরে নেওয়ার পরে উনি কেমন যেন করছিলেন, তো তাকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং উনি ওই রাত্রেবেলায় তার প্রচণ্ড পরিমাণ জ্বর আসে এবং হাসপাতালে মোটামুটি 3 দিন ভর্তি থাকে। ভর্তি থাকার পরে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। তো আমরা ভেবেছিলাম হয়তো তিনি সুস্থ হয়ে গিয়েছেন এবং ডাক্তার তেমন কোনো কিছু বলেননি, বলেছেন যে হয়তো প্রেশার লো ছিল যার কারণে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং পড়ে গিয়েছেন। তো আমার আব্বাজান পেশায় একজন মুদির দোকানদার ছিলেন এবং তিনি গ্রামের একটা বাজারে মুদির দোকান চালাতেন এবং বেশিরভাগ সময় তিনি দোকানে থাকতেন এবং রাত করে বাড়িতে ফিরতেন। তো তিনি তার সুস্থ হওয়ার পরে তিনি আবার দোকানে যুক্ত হলেন এবং দোকানে কাজ করা শুরু করলেন। তো এই ঘটনার যখন তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন তার 4-5 দিন পরের ঘটনা, হঠাৎ করে তিনি আবার অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। তো আমরা সকলে দেখতে লাগলাম যে আব্বা এরকমভাবে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যেতেন এবং তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। আমার আব্বাজান কিন্তু বেশ স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন এবং বেশ ভালো স্বাস্থ্য ছিল তার। তো তিনি আমরা দেখতে লাগলাম যে আব্বা প্রায় জ্বরে পড়তো, প্রায় অসুস্থ থাকতো, আম্মা তাকে প্রায় হাসপাতালে নিয়ে যেতেন। অনেক ডাক্তার দেখানোর পরেও সবাই বলতো যে না, ওনার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমরা তার চোখে দেখতে পেতাম যে তিনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। প্রায় এক মাসের মতো এরকম হলো যে তিনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন, তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। তিনি রাত্রেবেলা ঘুমাতেন না, তিনি রাত্রে সারা রাত ভরে জেগে বারান্দায় বসে থাকতেন, বলে কি যে আমার ঘুম হয় না, আমার কেন জন্য ঘুম হচ্ছে না, আমি ঘুমাতে পারি না। তো এই বিষয়গুলো দেখে আমার আম্মা প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে যান। তখন আমার ভাই ছিল, তিনি ঢাকায় চাকরি করতেন, তিনি চলে আসলেন প্রায় 1 মাস পরে আব্বার এই ঘটনা শুনে। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। তো ওইসব বিষয়গুলো এত ভালোভাবে বুঝতাম না, তবে আব্বাকে আমি দেখতাম যে তিনি সবসময় অসুস্থ থাকতেন, আমি তাকে এত অসুস্থ কখনো দেখিনি। তো যাই হোক, এরকম অসুস্থ থাকার কারণে তিনি আস্তে আস্তে তার শরীর ভেঙে যেতে থাকে, তার জ্বর সবসময় থাকে, আবার ওজন প্রায় 1-1.5 মাসে প্রায় 10-12 কেজি কমে যায়, এটা অস্বাভাবিকভাবে কমে যায় এবং তিনি সবসময় অসুস্থ থাকতেন, কোনো ডাক্তার দেখিয়ে কোনো কাজ হতো না। বিষয়টা অনেক ডাক্তারকে দেখিয়ে বলেছে যে না, আপনার আব্বা সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হয়নি। তো আমার ভাইয়া চলে আসেন। তো এরকমভাবে তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে এবং রাত্রে তিনি ঘুমাতেন না। একজন মানুষ দিনের পর দিন রাতের পর রাত যখন রাত্রে ঘুমান না, তখন তার শরীর কেমন হতে পারে আপনাদের ধারণাই আছে। তো তারপরে আমার আব্বা একদিন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি আসলে নামাজ পড়তে মসজিদে খুব একটা যেতেন না, কারণ অসুস্থ থাকতেন। তো ওই দিন একটু ভালো লাগছিল তার মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে। ওইখানে এক পীর এসেছিলেন, মানে চিল্লায় এসেছিলেন এক পীর। তো আমার আব্বাকে দূর থেকে দেখে টের পাই যে এবং আমার আব্বাকে ডাক দেয়। তখন আমিও নামাজ পড়তে গিয়েছিলাম এবং আমার বড় ভাই যে ছিল উনি বাড়ি চলে এসেছিলেন ঢাকা থেকে। তো আসার পর আমার আব্বাকে দেখে বলে কি যে আপনি কোথায় থাকেন। তো এমনভাবে জিজ্ঞেস করে যেন কি না কি হয়েছে। তো আমার আব্বা তখন বলে কি যে এই তো এইখানে বাড়ি। তো হুজুর তখন দেখে বলে কি যে এখানে বসেন। তো সবাই ভয় পেয়েছে, বলে কি যে কী হয়েছে। তো হুজুর এইটা বলার পরে যে আপনার উপর তো কোনো কালো জাদুর প্রভাব আমি দেখতে পাচ্ছি, এবং এটা বলার পর আমার আব্বা হক চুকিয়েছে এবং আমরা সবাই হক চুকিয়েছে। এখানে আমাদের এলাকার মুরব্বীরা ছিলেন, তেনারা দেখে বুঝতে পারে যে আমার আব্বা বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য সচেতন মানুষ এবং খুব স্বাস্থ্যবান মানুষ ছিলেন, কিন্তু তিনি শুকিয়ে গিয়েছেন। তো এটা দেখে ওই পীর সাহেব বলেন কি যে আপনার উপর কেউ কালো জাদু করেছে এবং আপনার উপর একটা খারাপ জিনের প্রভাব আছে এবং সেই কালো জাদুর মাধ্যমে সেই জিনটাকে বশ করে আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনি রাত্রেবেলা ঘুমাতে পারেন না। মানে আমার আব্বা কিন্তু সমস্ত ঘটনা সেই পীর সাহেবকে বলেছেন এবং উনি দেখে বুঝতে পেরেছেন। তো তখনই আসলে মসজিদের ভিতরে তো জিন প্রবেশ করতে পারে না, খারাপ কোনো জিন প্রবেশ করতে পারে না, ভালো জিন প্রবেশ করতে পারে। তো মসজিদে থাকাকালীন সময় আব্বা সুরক্ষিত ছিল এবং হুজুর তখন বলেন যে আপনি আপনার এই সমস্যার সমাধান আমি করে দিব, তবে আপনাকে আমাদের সঙ্গে মসজিদের ভিতরে, আমরা তো 7 দিনের চেল্লায় এসেছি, আমরা মানে এই মসজিদে 7 দিন থাকবো এবং পরবর্তী মসজিদে চলে যাবো। 40 দিনের চেল্লায় বের হয়েছি, তো অন্য মসজিদে চলে যাবো। এই 7 দিন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং থাকলে আমরা এর সমাধান করে দিব। মসজিদের বাইরে আপনি বের হতে পারবেন না, বের হলেই ওই কালো জিনটা আপনার উপর ভর করবে এবং আপনাকে ক্ষতিসাধন করার চেষ্টা করবে। তবে এই জিনিসটা কে করেছে সেটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আপনার উপর থেকে এটা সমাধান করা যাবে। তো এটা বলার পর আসলে তখন আমরা বাড়িতে চলে যাই এবং আব্বাকে যেহেতু এখানে থাকার জন্য বলা হয়েছে, আমরা সকলে জামা কাপড় এবং সমস্ত কিছু খাবার দাবার সব ওইখানে দিয়ে আসি আব্বার, এবং আব্বা প্রায় 3-4 দিন এরকম ছিলেন। তো প্রথম 2 দিন কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি, তৃতীয় দিন থেকে সমস্যাটা শুরু করে। আমরা যখন রাত্রেবেলা ঘুমাতাম, আমাদের বাসার টিনের উপর কেউ হাঁটা চলা করতো। প্রথম দিন আমরা টের পেলাম যে টিনের উপর রাত্রেবেলা কেউ হাঁটতেছে, আমরা স্পষ্ট টের পেতাম। আমার ভাই প্রথমে টের পাই যে টিনের উপর কেউ হাঁটতেছে। আমার ভাই যখন উঠে বলে যে কেড়ে টিনের উপর কি হাঁটাহাঁটি করতেছে, তো তখন শব্দ থেমে যেত।
তো এরকমভাবে ওই সারা রাত ভরে শব্দ যখনই কথা বলতো তখন থেমে যেত। তো সারা রাত ভরে এরকম না ঘুমিয়ে প্রথম দিন এরকম পাহারা দিলাম। তো দ্বিতীয় দিন আসলে যেহেতু হুজুর বলেছে যে যেহেতু জিনের প্রভাব আছে সেহেতু ভয়তে আমরা রাত্রেবেলা বাইরে বের হতাম না। তো আমরা হুজুরের কাছে গেলাম যে হুজুর এরকম অবস্থা, এরকমভাবে তো টিনের উপর কেউ হাঁটাহাঁটি করে, জোরে চিৎকার করলে সে হাঁটাহাঁটি থামিয়ে দেয়। তো হুজুর বললেন কি যে কোনো সমস্যা নেই, তোমরা যাও। তো আমরা বাড়িতে চলে গেলাম, শুধু এইটুকু কথা বলে যে রাত্রেবেলা যেন আমরা ঘর থেকে কেউ না বের হই। তো আমরা ঠিক ওই হুজুরের কথা শুনে একই কাজ করলাম এবং ওই দিন গিয়ে ঘুমিয়ে পড়লাম ঠিক রাত 12টা বাজার পরে। আবার আগে তো একজন হাঁটতো, এখন 3-4 জন হাঁটা শুরু করলো এবং ধমক দেওয়ার পরে থামলো না। তো আজকে মানে ওই দিনকে রাত 3টার পরে আমরা যখন ধমক দেওয়া শুরু করলাম কিন্তু থামতো না। 3টার পরে আমরা উপর থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম এবং খুবই বাজে একটা কণ্ঠ, এবং সে বললো কি যে তোরা রেহাই পাবি না, তোদের বংশ শেষ করে দিব এবং তোর আব্বাকে কোনোভাবেই তোরা বাঁচাতে পারবি না, তোর আব্বার প্রাণ আমি নিয়েই নিব। এরকমটা বলে তিনি ওইখান থেকে আবার হাঁটাহাঁটি করতে লাগলেন, শব্দ করতে লাগলেন, জোরে মানে কুৎসিতভাবে হাসতে শুরু করলেন। আমরা সবাই ভয় পেয়ে গেলাম এবং আমার ছোটো বোন তো বিষয়টা দেখে সে তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, ভয় একদম। তো পরের দিন ফজর হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে লাগলাম, আয়াতুল কুরসি পড়তে লাগলাম, কিন্তু কোনোভাবে সেই শব্দ থামছিল না, যেন কেউ খুব জোরে জোরে ওর উপর দৌড়াচ্ছে। তো উঠে আমরা 1 সেকেন্ডও দেরি করলাম না, আমি এবং আমার ছোটো ভাই চলে গেলাম সেই মসজিদে। যেমন হুজুরকে বললাম, হুজুর বললো কি যে বুঝতে পেরেছি ওরা হয়তো তোর আব্বাকে না পেয়ে তোদের উপর অত্যাচার করা শুরু করেছে এবং তোদের ঘরের ভেতরে ঢুকতে পারছে না, কারণ তোদের ঘরের ভেতরে নিশ্চয়ই এমন কোনো জিনিস আছে যেটা ওদেরকে ঢুকতে বাধা দিচ্ছে, এবং তোর আব্বার ওপর নিশ্চয়ই কালো জাদু করা আছে, সেহেতু তোর আব্বাকেই ভর করতে পারে এরকম বিষয়। তো হুজুর বললো কি যে এক কাজ কর, এই তাবিজগুলো তোরা সবাই পড়বি এবং রাত্রেবেলা কোনোভাবে উঠবি না, তোরা ঘুমাবি। তো বললাম কি যে হুজুর এরকমভাবে করলে ঘুমাই কীভাবে? তো হুজুর তখন বললেন আর একটা দিন সময় দিয়ে আমি সমস্ত কিছু বের করে ফেলবো। তো যাই হোক, হুজুর কীভাবে কী করলেন জানি না। একদিন আমার চাচা যান, আমার মেজো চাচা, তিনি হচ্ছে কি আমাদের বাড়িতে আমার 3জনই চাচা ছিল আমার। তো আমার মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, উনিও নামাজ পড়তেন সবসময়। তো উনি আমার আব্বার কাছে গেলেন এবং আব্বাকে জিজ্ঞেস করলেন যে কী অবস্থা, কেমন আছেন ভাইজান, আপনি বাড়িতে চলেন, এখানে থাকলে তো কিছু হবে না, আপনি বাড়িতে চলেন। মানে তাকে ডাকার চেষ্টা করলো এবং বাড়িতে নেওয়ার চেষ্টা করলো। তো এই কথা শুনে ওই হুজুরের খানিকটা সন্দেহ হলো এবং সে হুজুর বললেন কি যে আপনি ওনাকে বাড়িতে নেওয়ার জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন, উনি এখানে আছে, ভালো আছে, এতদিন ছিল অসুস্থ ছিল, এখন আছে খুব ভালো আছে। তো এই কথা বলার পর আসলে আমার ওই চাচা জানার উপর তার একটু সন্দেহ হয়। আসলে হুজুর জিজ্ঞেস করতে বুঝতে চাইছিলেন যে কে তার উপর কালো জাদুটা করেছে। তো উনি তখন আমার চাচাজানকে জেরা করে, তো চাচাজানের কথা শুনে ওনার আসলে বিশ্বাস হয়ে যায় যে চাচাজান এই বিষয়টা করেছে। তো শিওর হওয়ার জন্য চাচাজানের উপর পিছনে লোক লাগায় দেয়। তো সন্ধ্যার পরে আমার চাচা গ্রামের অপর সাইডে একটা সাধু আছে বা পীর আছে, মানে ভণ্ড পীর যাকে বলে, তার কাছে সে যাওয়া দেখে এবং বলে যে ওইখানে যাওয়ার পর দেখে গেছে সেখানে বেশ কিছু কালো জাদুর সরঞ্জাম আছে এবং তান্ত্রিক বলে যেটাকে গ্রাম্য ভাষায়, এবং খারাপ মানুষদেরকে যেটা বলে তান্ত্রিক। তো সেই তান্ত্রিকের ঘরের ভিতরে অনেক ধরনের কালো জাদুর জিনিস দেখতে পাই সেই হুজুরের যে চেলা আছে। পরে হুজুরকে এসে বলে, তো হুজুর সঙ্গে সঙ্গে আর দেরি না করে কয়েকজন সাকরেদ নিয়ে এবং এলাকার কিছু মুরব্বীকে নিয়ে সেখানে যায়। তো যাওয়ার পর দেখি যে আমার চাচা সেখানে বসে আছে এবং সেখানে ওই যে তান্ত্রিক আছে, তান্ত্রিক হচ্ছে গিয়ে আমার আব্বার যে একটা ছবি আছে সেই ছবি এবং আব্বার ব্যবহৃত কিছু জিনিস, যেমন আব্বার ব্যবহার কিছু করা একটা শার্ট, যে শার্টটা বেশ কিছুদিন আগে হারাই গেছিল, সেই শার্টটা প্লাস আব্বার চুল, তারপর নখ, এই জিনিসগুলো সেটার মাঝখানে রাখা, এবং কালো জাদু করার জন্য এই লোকের কাছে বেশ কিছু টাকা দিয়েছে এবং সেই কালো জাদু করে আমার আব্বাকে মেরে ফেলার প্ল্যান করছে আর কি, শুধুমাত্র সম্পত্তির জন্য। কিসের জন্য? সম্পত্তির জন্য। কারণ আমার আব্বার কাছে বেশ কিছু সম্পত্তি ছিল যেটা কিনা আমার চাচার নজর ছিল এবং উইল করে রাখছিল আমার আব্বার কাছ থেকে নেওয়ার জন্য আর কি। এবং আমার বিষয়গুলো আমার আব্বাই বেশ ভালো বলতে পারবে, তবে এতটুকু জানি সম্পত্তির লোভে এই কাজটা সে করেছে। কারণ আমার দাদি আমার আব্বাকে বেশ কিছু সম্পত্তি লিখে দিয়েছিল, যেগুলো আসলে আমার দাদি ঠিক কাজ করেনি, আমার দাদি সকলের মধ্যে সম্পদ ঠিক মতো বন্টন করে যায়নি। তো যার কারণে হয়তো এই বিষয়টা হয়েছে, আমার আব্বার কাছে বেশি সম্পত্তি ছিল, এটার উপর নজর ছিল। তো পরবর্তীতে জানতে পারলাম শুধুমাত্র মেজো চাচা না, আমার ছোট চাচাও এই বিষয় সম্পর্কে জড়িত ছিল এবং সম্পত্তি আমার আব্বাকে মেরে তারা দুইজন হরপানোর চেষ্টা করেছিল এবং আমাদের সম্পত্তি নিয়ে একটু 19-20 ছিল, যেগুলো কিনা আমার আব্বা মরলেই আর আসলে তারা পাবে এরকম কোনো কিছু ছিল। তো বিষয়টা আমরা সম্পূর্ণভাবে জানি না। তো হুজুর যাওয়ার পরে দেখে কি যে এরকমভাবে কালো জাদু করে আমার আব্বাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে এবং যে জিনেদেরকে ওরা ভাড়া করেছিল কালো জাদুর মাধ্যমে, যে কালো জিন্দা শয়তান জিন, সেই জিনগুলো আস্তে আস্তে করে আমার আব্বাকে মেরে ফেলতো আর কি। এবং ওনারা দেখার পরে পরবর্তীতে আমার এলাকার মুরব্বী যারা দেখেন তারা দেখে সেই তান্ত্রিককে ওই এলাকা থেকে বের করে দেয়। কারণ হচ্ছে সমস্ত গ্রাম বিষয়গুলো জেনে যায় এবং জেনে যাওয়ার পরে
আসলে পরবর্তীতে ওই তান্ত্রিককে বের করে যায় এবং আমার আব্বা আমার দুই ভাইয়ের নামে কেস করে, দুই চাচার নামে কেস করে এবং তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। তো এই ঘটনার বেশ কিছুদিন পরে আমার আব্বা সুস্থ হয়ে ওঠে এবং আগের মতো তিনি দোকানদারি করতে শুরু করে। তো আসলে সম্পত্তির লোভ খুবই খারাপ জিনিস, যেটা কিনা আমার চাচারা করেছে আমার আব্বাকে মেরে ফেলার জন্য, তারপর কালো জাদু করেছে এবং জিন লেলিয়ে দিয়েছিল, যে জিনেরা কিনা আমার আব্বাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। তো ওই হুজুরকে আমরা এখন পর্যন্ত অনেক হুজুরের প্রতি কৃতজ্ঞ এবং দোয়া দিই যে তিনার জন্য হয়তো আমার আব্বা বেঁচে গিয়েছেন, নাহলে আমরা টেরই পেতাম না যে আমার আব্বা কিসের জন্য অসুস্থ হয়ে যাচ্ছেন, কিসের জন্য মারা যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে ইমরান ভাই আমার জীবনের ঘটনা। আমরা শুনলাম যশোর থেকে পাঠানো একটি কালো জাদুর ঘটনা, যেটা কিনা আসলে খুবই খারাপ বিষয়, কালো জাদু আর সম্পত্তির লোভ, যেটা কিনা আসলেই আমার কাছে খুব বাজে রকমের লাগে। সম্পত্তির লোভের জন্য একজনকে মেরে ফেলা। কালো জাদুর আরও ঘটনা আমাদের কাছে আছে, সেটা আমরা পরবর্তী এপিসোডে শুনবো। আমরা পরবর্তী এপিসোডে চলে যাব, ঘটনায় চলে যাব। বেশি কথা বলবো না, এমনিতেই ঘটনাটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটা। আমরা লাস্ট একটি গল্প ইমেল এপিসোড শুনে, ইমেল পর্ব শুনে আমরা আমাদের আজকের ঘটনাটি শেষ করে দিব। আমরা বেশি কথা বাড়াবো না। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। কে ওখানে? কথা বলছো না কেন? প্রিয় ইমরান ভাই, আমার নাম রকিব। আজকে আমি আপনার সাথে একটি ঘটনা শেয়ার করবো, যেটা কিনা আমার নিজের সঙ্গে ঘটা এবং বেশ কিছুদিন আগে থেকে ওই ঘটনাটা আমার সঙ্গে ঘটতো। আসলে ঘটনাটা এমন ছিল, আমি সাধারণত একা একা ঘুমাতাম। আমার বাড়িতে 3টা রুম ছিল, 3টা রুমের মধ্যে এক রুমের ভিতরে আব্বা মা ঘুমাতো, আরেক রুমে আমার 2 বোন ঘুমাতো, আরেক রুমে আমি ঘুমাতাম। তো ছোটোবেলা থেকে আমার একা একা ঘুমানোর অভ্যাস। কিন্তু যেদিন থেকে আমার সাথে ঘটনাটা ঘটা শুরু করে সেদিন হচ্ছে গিয়ে আমাবস্যার রাত ছিল, বাইরে প্রচণ্ড কোনো অন্ধকার ছিল। মানে এর আগের দিন রাত্রেবেলা আমি এবং আমার এক বন্ধু আমরা যাত্রাপালা দেখতে গিয়েছিলাম এবং যাত্রাপালা দেখতে আসার পথে পথিমধ্যে একটা বিড়ালকে আমি আঘাত করেছিলাম। কারণ হচ্ছে এই পশু পাখি বা বিড়াল জাতীয় সব জিনিস দেখলে আমার আঘাত করার অভ্যাস ছিল, বিশেষ করে সাপ দেখলে আমি আঘাত করতাম। তো আমি জানতাম না যে এটা কোনো জিন টিন হতে পারে। তো যাই হোক, আমি আসলে এক প্রকার অবুঝের মতো না বুঝেই করেছি। তো বিষয়টা এমন যে আমি যখন পরের দিন রাত্রেবেলা বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমি যখন ঘুমালাম, হঠাৎ করে মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে গিয়ে আমি দেখতে পাই যে আমার বিছানার পাশে একটা কালো বিড়াল শুয়ে আছে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। উঠে আমি যখন পেছন দিকে ফিরে তাকাই, আমি দেখি কি যে না, আমার বিছানার উপর কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমার বিছানার পেছনে একটা কালো বিড়াল শুয়ে আছে। তো বিষয়টা দেখে প্রথম দিন আমার আসলে তেমন কোনো অনুভূতি হয়নি, একটু ভয় পেয়েছিলাম। তো দ্বিতীয় দিন থেকে আমার সঙ্গে এই ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে এবং ঘরের মধ্যে খুব বিশ্রী এবং কুষ্ঠিত একটা গন্ধ আমি রাত্রেবেলা পেতাম। বিদঘুটে, যেমন মাংস পোড়ানো হলে যেরকম গন্ধ পাওয়া যেত, ঠিক সেরকম একটা গন্ধ। এরকম গন্ধ শুনে আমার মানে ঘুম ভেঙে যেত রাত্রেবেলা। এবং ঘুম ভেঙে আমি যখন পিছনের দিকে তাকাতাম, আমি দেখতাম কি যে সেই বিড়ালটা আমার বিছানার উপর শুয়ে আছে। প্রথম 3-4 দিন আমি বিড়ালটাকে এরকমভাবে দেখেছি, কিন্তু পরবর্তীতে দেখিনি। কিন্তু এর পরবর্তীতে যখন আমি মাংস পোড়ার গন্ধ শুনে আমার ঘুম ভেঙে যেতে লাগলো, আমি 3য় দিনের মাথায় দেখলাম বিড়ালটা আমার বিছানা থেকে লাফ দিয়ে আমার যে পড়ার টেবিল ছিল সেই পড়ার টেবিলের উপর বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো সেটা দেখে আমি জোরে চিৎকার করে উঠি এবং চিৎকার করার পরে আমার মা উঠে আসে এবং আব্বা উঠে এসে বলে কিছু কী হয়েছে। আমি তখন তাকে বললাম যে এরকম ঘটনা, এরকম একটা বিড়ালকে আমি দেখেছি যে কিনা আমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকে এবং আমার ঘরে প্রচণ্ড পরিমাণ বাজে একটা কুষ্ঠিত ঘ্রাণ আসে। তো আমার আব্বা বললেন কি যে কোথায়, কোনো ঘ্রাণ তো আমি দেখি না, তুই নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখছিস। তো যাই হোক, আমি ওই রাত্রেবেলা আবার ঘুমায় পড়ি। তো ওই রাত্রেই একদম শেষ রাতের কিছুক্ষণ আগে আমি দেখতে পাই আমার পেছনে আমার সঙ্গে কেউ শুয়ে আছে এবং আমি স্পষ্ট দেখতে পাই যে সেটা একটা কুষ্ঠিত একটা বডি এবং সেই বডি মানে পুড়ে গেলে যেরকম হয় সেরকম একটা কুষ্ঠিত বডি। আমি যখন লাইটের আলো জ্বালাই আমি স্পষ্ট দেখতে পাই আমার পাশে শুয়ে আছে এবং সেই বডির গায়ে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন এবং সে আমার পাশে শুয়ে আছে এবং তার বীভৎস চেহারা দেখে আমি চিৎকার করে উঠি, আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমার আব্বা আম্মা তখন উঠে এসে বলে কি যে কী হয়েছে। তো আমি তখন বললাম যে এরকম একটা জিনিস আমার বিছানার পাশে শুয়ে আছে এবং আমি বিষয়টা দেখে ভয়, আমি আসলে আব্বা আমাকে বোঝাইতে পারতেছিলাম না যে বিষয়টা কী। তো ওনারা বললেন কি তুই স্বপ্ন দেখছিস। তো যাই হোক, ওনারা এটা বলে ওনারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তী দিন সেম একই জিনিস আমি দেখতে থাকি। আমি যখন ঘুম থেকে আমার যখন চোখ খোলে আমি কখনো দেখি যে সেই জিনিসটা আমার দেয়ালের সঙ্গে সেটে আছে, মানে আমি যে পাশে শুয়ে চোখ করে থাকি সেই চোখ করে থাকলে ওই পাশের দেয়ালের সঙ্গে এটে আছে। এবং অনেক সময় দেখি যে আমি একদম বরাবর উপরে
সাধারণত আমাদের টিনের ঘর ছিল, উপরে টিনের যে সিলিং থাকে সেই সিলিংয়ের উপর ঝুলে আসে এবং আমার দিকে তাকায় আছে, এবং তার বড় জিহ্বাটা আমার আমার দিকে নেমে আসছে, এবং সেই জিহ্বা থেকে টপ টপ করে রক্তের মতো কিছু একটা পড়ছে, লালার মতো। এবং সেটাও যখন আমার শরীরের উপর পড়ে তখন আমার ঘুম ভেঙে যায় আর কি, উপরে যেদিন আমি দেখি। তো এটা দেখে প্রত্যেক দিন আমার এরকম হতে লাগলো। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, তোমরা বিষয়টাকে ইজিভাবে নিচ্ছ, আসলে ইজিভাবে বিষয়টা না, আমার প্রচণ্ড ভয় লাগে, আমি তোমরা দেখতে পাও না হয়তো। তো আব্বা আমাকে এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের কাছে নিয়ে যাওয়ার পরে সে আমাকে বলে যে তোর ছেলের উপর একটা জিনের আচর আছে, একটা কালো জিনের আচর আছে, এবং সেই জিনটা তোর ছেলের উপর প্রতিশোধ নিতে চায়। তা আমি বললাম যে কিসের প্রতিশোধ, আমি তো কোনো কিছু করি নাই। তো তখন আমার সেই পীর বাবা আমাকে, সেই ফকিরটা আমাকে সমাধান দেয়, যে বলে যে তুই যখন ওই বিড়ালটার উপর আঘাত করেছিলি, আসলে ওইটা একটা বিড়াল ছিল না, ওইটা একটা জিন ছিল, যে কিনা ওই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু তোরা ওই দিক দিয়ে আসার পথে বিড়ালটাকে আঘাত করেছিস। তো যার কারণে ওই বিড়ালটা তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোর সঙ্গে সবসময় তোকে ভয় দেখানোর চেষ্টা করছে, এবং যে কোনো দিন প্রতিশোধ তোর কাছ থেকে নিয়ে নিবে, কোনো একটা কারণে হয়তো তোর কাছ থেকে প্রতিশোধ নিতে পারছে না। তো এটা দেখে আমি বলি কিছু কোনো সমাধান দেন, আসলে আমি তো ইচ্ছা করে করিনি। তখন সেই ফকির বলে কি যে এটার সমাধান একটাই, তোকে তার কাছে মাফ চাইতে হবে। তুই যদি মাফ চাইতে পারিস এবং বোঝাইতে পারিস যে সে তোকে ক্ষমা করে দিয়েছে, তাহলে সে সেখান থেকে চলে যাবে। তো তার জন্য কি করতে হবে এটা বললো আমার আব্বা। তো বললো কি যে তার জন্য 11টা মুরগি এবং 2টা ছাগল কোরবানি দিতে হবে, এবং তাকে খাওয়াতে হবে, এবং তার বন্ধুদেরকে খাওয়াতে হবে, জিনেদের যে বন্ধু আছে। তো আমার আব্বা বলে কি যে এটা কীভাবে করবো, আমি আসলে দরিদ্র মানুষ, আসলে আমরা দরিদ্রই ছিলাম। তো তখন বলে কি তাহলে তোর ছাগলকে যখন নিয়ে যাবে মেরে ফেলবে তখন বুঝিস। তখন আব্বা তখন ওইখান থেকে চলে আসে, কারণ এতগুলো মুরগি এবং 2টা ছাগল ম্যানেজ করা প্রায় 30-40 হাজার টাকার একটা ব্যাপার, আসলে এটা কীভাবে সম্ভব। তো আমার আব্বা তখন ওখান থেকে চলে আসে, কিন্তু অত্যাচার তখন আস্তে আস্তে বেড়ে যেতে থাকে, কারণ এর পরের দিন থেকে আমার কাছে এসে বসে থাকতো এবং দূরে বসে আমাকে ডাক দিতে ইশারা, এবং এমনও হতে লাগলো যে আমাকে ঘর থেকে বের করে কোনো গাছের মগ ডালে বসিয়ে রাখতো। আমি ঘুম থেকে উঠে দেখতাম আমি গাছের মগ ডালে বসে আছি। তো এরকম করে প্রায় 1-1.5 মাস জিনটা আমার উপর অত্যাচার করতে থাকে। আসলে আমার আব্বার পরবর্তীতে দৌড়ে সেই ফকিরের কাছে যে বলে কি যে বাবা, আমি আসলে আমার ছেলেকে বাঁচান, আমি দিতে প্রস্তুত আছি। তো আমার আব্বা তখন নিজের একটা জমি ছিল, সেই জমিটা বন্ধক রাখে এবং কিছু টাকা জোগাড় করে, এবং সেই টাকা দিয়ে মুরগি এবং সেই ছাগল কেনার পরে তাকে আসলে ওই দিন ওই বাবাই মূলত ওই ছাগল এবং মুরগিকে ওইখানে রাখে। তখন রাত প্রায় 11:30 বাজে, তার উঠানে রাখে এবং বেঁধে রাখে আর কি। তো ওই দিনকের ঘটনা আমি আসলে ভুলতে পারবো না কোনোদিন। আমি বিষয়টা দেখেছি, কিন্তু এরকমভাবে যে জিনেরা ছাগল এবং মুরগি নিয়ে যেতে পারে সেটা আমার আসলে কোনোদিন এখন পর্যন্ত আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না। সেখানে আমি, আমার বড় ভাই, আমার এক চাচাতো ভাই ছিল, সে ছিল, এবং আমার আব্বা ছিল। এবং যখন সেই ফকিরটা ওই জিনকে ডাকলেন এবং কথা বললেন এবং বললেন কি যে তুই যেটা বলেছিলে সেটা হাজির করেছি, তুই এগুলো নিয়ে ওকে মাফ করে দে, ও আসলে ইচ্ছে করে বিষয়টা করেনি, ও ভুল করে বিষয়টা করেছে। তো ওই জিনটা তখন যেটা করে, ওই ছাগলগুলো অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল, মুরগিগুলো লাফালাফি করতেছিল, যেহেতু মুরগিগুলো বাধা ছিল। তো আমরা দেখতে পেলাম সেই মুরগিগুলোকে কেউ একদম মুহূর্তের মধ্যে সেখান থেকে নিয়ে গেল, এবং ছাগলগুলো ছোটাছুটি করতেছিল, যেহেতু বাধা ছিল ছাগলগুলো প্রচণ্ড পরিমাণে ছোটাছুটি করতেছিল, এবং ছোটাছুটি করার এক পর্যায়ে সেই ছাগলগুলোকে কোনো একটা অদৃশ্য জিনিস আকাশে উড়িয়ে নিয়ে গেল। তো এটা দেখে আমার আসলে ওই দিনকেই জিনের প্রতি বিশ্বাস চলে আসলো যে আসলে জিন আছে, এবং আগেও বিশ্বাস করতাম, কিন্তু ওইটা দেখে আমার আসলে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই, এবং আমার জ্ঞান ফিরে পরের দিন সকালবেলা। এবং জ্ঞান ফেরার পরে এর 2 দিন পর থেকে আমি আসলে এই বিষয়গুলো দেখতে পাইনি। বেশি দিন আগের ঘটনা না, আমি প্রায় 3-4 মাস আগের ঘটনা হবে। আমি আসলে আমার ওই বন্ধুদের বাড়িতে সিনেমা দেখতে গিয়েছিলাম, একসঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম, এবং ওই রাত্রেই আমার যে এরকম একটা ভুল হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারিনি। তো ভুলের মাসুল আমার বাপকে দিতে হয়েছিল, এবং সেই ফকির আসলে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছিল। এর পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হয়নি, জিনগুলো ওইগুলো নিয়ে আসলে আমাকে ছেড়ে দেয়। তো এরকম ঘটনার কারোর সঙ্গে না ঘটুক, আমি সবসময় বলবো যে রাত্রেবেলা যদি কোনো ছাগল, গরু অথবা সাপ টাপ, বিড়াল টিড়াল দেখতে পান, আপনারা কখনো মারবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। এটা আমি আপনাদেরকে বলে রাখি, কারণ এমন অনেক ঘটনা আছে, আমি নিজের চোখেই দেখেছি যে এরকম অনেক ঘটনা আছে যে জিনেরা বিড়াল, সাপ এসবের বেশ ধরে বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে। সেটা কিন্তু আপনারা একটু আগে যে ঘটনাটা বললাম সেই ঘটনা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আসলে এরকমটা করা উচিত না। রাত্রেবেলা এরকম কোনো কিছু জিনিস দেখলে তাদেরকে স্কিপ করা ভালো। তো এই ছিল হচ্ছে ঘটনাটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের 3টা ঘটনায় বেশ স্পেশাল ছিল। কালোজাদুর ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, প্রথম ঘটনা ভালো ছিল। তো আপনারা যদি আপনাদের নিজেদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে,
এবং ফেসবুক পেজের ঠিকানা দেওয়া আছে। আর আপনারা যারা নতুন শুনছেন আমাদেরকে, তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকের এপিসোড শেষ হয়ে গেল এবং আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবং এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান।